সো বেসিক্যালি এখানে কি থাকবে যে আমার যেসব রিসোর্সেস আছে, যে হিউম্যান রিসোর্স থেকে আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করবো, যে আমাদের যেই টিম গুলো থাকে তাদেরকে কিভাবে মোটিভেট করা যায়, তাদের কোনো প্রবলেম হলে সেটাকে আমরা কিভাবে হচ্ছে গিয়ে সলভ করবো বা কিভাবে ওটাকে আমরা হ্যান্ডেল করবো, অ্যাটেন্ড করবো। তারপর সবার অ্যাসাইনমেন্ট গুলো, রেসপন্সিবিলিটি গুলো ঠিক মতো অ্যাসাইন করা হয়েছে কিনা। তারপরে প্রজেক্ট অর্গানাইজেশনাল চার্ট আমরা রেডি করে দিব, বা হচ্ছে গিয়ে রিসোর্স হিস্টোগ্রাম রেডি করে দিব, যাতে করে আমাদের এই কাজগুলো ঠিকঠাক মতো হয়ে যায়। এবং এছাড়াও আমরা কি করতে পারি, টিম বিল্ডিং এক্সারসাইজেস করতে পারি, যেটার মধ্যে আমাদের টিমের মধ্যে একটা ভালো টিউনিং আসবে। ওকে, এরপরে চলে আসি আমাদের কমিউনিকেশন ম্যানেজমেন্টে। কমিউনিকেশন ম্যানেজমেন্টে আমাদের প্রথমত আছে যে আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা কিভাবে করব। এরপরে আমাদের অন্যতম আরেকটা প্রবলেম আসে, বিভিন্ন টিমের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, রাইট? সো ওইটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এবং কমিউনিকেশনের জন্য মিডিয়া আমরা কি সিলেকশন করব। ইদার আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছি, নাকি টেলিগ্রামটা ইউজ করতেছি, নাকি একটা কোম্পানির নিজস্ব কোনো টুল থাকবে সেটা, স্ট্যাটাস রিপোর্ট কেমন থাকবে, মানে এইটা কিভাবে কমিউনিকেশনের মধ্যে পড়ে। যে আপনি আপনার টিমকে একটা কাজ দিলেন, তো আপনার কাজটা কতটুকু আগাইলো নাকি পিছাইলো, ওটা ঠিক টাইম মতো ডেলিভার হবে কি হবে না, এইসব জিনিস কন্টিনিউয়াস কমিউনিকেশনের মাধ্যমে, স্ট্যাটাস রিপোর্টের মাধ্যমে আমরা ট্র্যাক করব। এরপরে আমাদের ভার্চুয়াল কমিউনিকেশন আছে, আমাদের বিভিন্ন টেমপ্লেট আছে, প্রজেক্ট ওয়েবসাইট আছে। এবং কমিউনিকেশনের জন্য সুপার টুল হিসেবে যেটা আমরা ইউজ করি সেটা কিক অফ মিটিংস এবং প্রগ্রেস রিপোর্ট গুলা। যে আমাদের যে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে আমরা একটা কিক অফ মিটিং রাখলে ওটার এজেন্ডা কি হবে, ওটার মধ্যে আমরা কত এনথুজিয়াজমের সাথে কাজ করব, এই জিনিসগুলো আমরা কিক অফ মিটিং এ হচ্ছে গিয়ে ইয়ে করি, আহ প্রসেস করি। এবং হচ্ছে গিয়ে প্রগ্রেস রিপোর্টটা হচ্ছে ওই কিক অফ মিটিং এর পরে আমাদের যে হচ্ছে উইদিন দ্য প্রজেক্ট কিভাবে হচ্ছে প্রগ্রেস হচ্ছে, প্রজেক্টটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সামনের দিকে আগাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি প্রগ্রেস রিপোর্টের মাধ্যমে। আফটার দ্যাট উই হ্যাভ রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টে হচ্ছে গিয়ে আমরা কি করি, যে আমরা আগের থেকে হচ্ছে ফরকাস্ট করার চেষ্টা করি যে আমাদের এই প্রজেক্টের মধ্যে কি কি রিস্ক আসতে পারে, এবং ওই রিস্ক গুলো যদি আসে তাহলে ওগুলোকে আমরা কিভাবে প্ল্যান করব। তো রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটা আসে, রিস্ক রেজিস্ট্যান্স আসে, এবং প্রবাবিলিটি আর ইম্প্যাক্ট ম্যাট্রিক্স আছে, যে এই রিস্কটা হওয়ার পসিবিলিটি কতটুকু এবং এটার ইম্প্যাক্ট প্রজেক্টের উপর কিভাবে পড়বে। সাপোজ একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি রেডি করলেন, এখন ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে যদি টাইপিং মিস্টেক্স থাকে বা হচ্ছে গিয়ে এরকম কোনো সমস্যা থাকে, তাহলে ওগুলোর ইম্প্যাক্ট কিন্তু আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে অত বেশি পড়বে না। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডে যদি হিউজ কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের বড় একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর রিস্ক র্যাঙ্কিংস গুলো হচ্ছে গিয়ে আমরা ওই প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট ম্যাট্রিক্স এর উপর বেস করে হচ্ছে গিয়ে র্যাঙ্কিং গুলা করবো। আফটার দ্যাট উই হ্যাভ প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে হচ্ছে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে মেক অর বাই অ্যানালাইসিস করি, যে আমরা কি পরিমাণে প্রোডাক্ট মেক করতেছি, কি পরিমাণে প্রোডাক্ট হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়ালস আমাদের বাই করা লাগতেছে, সেই জিনিসগুলো কন্ট্রাক্টস গুলোকে আমরা রেডি করি, যে বিভিন্ন টিমের কন্ট্রাক্ট কিরকম হবে। তারপরে আমাদের কাছে আসে বিভিন্ন প্রপোজালস বা কোর্স আমরা রিকোয়েস্ট করতে পারি, যে উইদিন দ্য প্রজেক্টের মধ্যে কারো মনে হলো এই প্রজেক্টের এই জায়গাটাতে আমরা এই চেঞ্জেসটা করতে পারি, তো এই প্রপোজালস গুলো এখানে আসবে। বিভিন্ন সোর্স সিলেকশন আসবে এবং সাপ্লায়ার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স আসবে, যে আমার যে সাপ্লায়ার গুলো হচ্ছে সেগুলো ইভ্যালুয়েট করতে ওগুলো কতটুকু হচ্ছে যে আমাদের আহ টার্গেট মতো হচ্ছে, সেই জিনিসগুলো আমরা বিভিন্ন ম্যাট্রিক্স এর মাধ্যমে ইয়ে করব, ইভ্যালুয়েট করব। ঠিক আছে, এরপরে আমাদের এখানে কিছু জিনিস আছে, ডেটা রিপ্রেজেন্টেশন। আপনারা সবাই তো মেশিন লার্নিং এর কোর্স করেছেন, রাইট? আচ্ছা, জি বলুন। আচ্ছা, আমি আশা করছি আপনারা সবাই মেশিন লার্নিং এর কোর্স করেছেন। মেশিন লার্নিং এর কোর্সে আমরা সবার আগে প্রথমে কি করি, একটা ডেটা সেট নেই এবং ওটার বিভিন্ন রিপ্রেজেন্টেশন আমরা দেখি, বিভিন্ন হচ্ছে গিয়ে চার্টস এর মাধ্যমে, বিভিন্ন গ্রাফের মাধ্যমে, বিভিন্ন প্লটের মাধ্যমে, রাইট? এবং এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝা যায়, বা ডেটার হচ্ছে গিয়ে ডিএফ দিয়ে হচ্ছে মানে ডেটা ফ্রেম দিয়ে আমরা কি দেখি, ডেটা টাইপটা কি, ডেটার মধ্যে ক্যাটাগরিক্যাল ভ্যালু কতগুলো আছে, নিউমেরিক্যাল ভ্যালু কতগুলো আছে। তো এইসব জিনিসগুলো দেখে আমরা ডেটা রিপ্রেজেন্টেশন দেখে আমাদের কি লাভটা হয় আসলে, ডেটা রিপ্রেজেন্টেশন থেকে আমাদের লাভ হয় যে আমরা বুঝতে পারি এটা কোন টাইপ অফ ডেটা, এটার মধ্যে কোন রকমের প্রি প্রসেসিং করা লাগবে, বা আদৌ প্রি প্রসেসিং করা লাগবে কি লাগবে না, বা প্রি প্রসেসিং করে তারপরে আমাদের কোন রকমের মডেল এখানে ইমপ্লিমেন্ট করা লাগবে। লাইক মেশিন লার্নিং মডেল গুলো কিন্তু হচ্ছে খুব ভালো কাজ করে টেক্সচুয়াল ডেটার উপর, রাইট? কিন্তু যদি আমাদের ইমেজ ডেটা হয় তাহলে এটার উপর কোন রকমের মডেল আমাদের রান করা যাবে। তো বেসিক্যালি আপনার প্রসেসিং এর জন্য
আগে কি করতে হবে, ডেটার রিপ্রেজেন্টেশনটা দেখতে হবে, ডেটা সম্পর্কে আপনার জানতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসে আমাদের ডিসিশন মেকিং এ। ডিসিশন মেকিং এ আমাদের কি আছে, ডিসিশন মেকিং এ আছে হচ্ছে গিয়ে আমাদের মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস এবং ভোটিং হতে পারে, যে আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা কোন ডিসিশন নিব, এবং ডিসিশন মেক করার সময় আমরা হচ্ছে আমাদের সব স্টেক হোল্ডারকে ইনভলভ করার জন্য আমরা কি করতে পারি, ভোটিং সিস্টেম করতে পারি, যে অ্যাকচুয়ালি আমরা এই চেঞ্জেস গুলো চাচ্ছি, বাট এভরিওয়ান ওয়ান্ট ইট অর নট, রাইট? আফটার দ্যাট উই হ্যাভ কমিউনিকেশন। কমিউনিকেশনে কি আসবে, এই যে আমরা ডেটা রিপ্রেজেন্ট করলাম, আফটার দ্যাট উই হ্যাভ মেক সাম ডিসিশনস। এরপরে কমিউনিকেশনে চলে আসে বিভিন্ন ফিডব্যাক আর প্রেজেন্টেশন, ঠিক আছে? যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কি করব, আমাদের কি কি ডিসিশন আছে, আমরা কিভাবে কাজ করতেছি, বা এই জিনিসগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট করব টু আওয়ার এন্টায়ার টিম, যে হচ্ছে গিয়ে কাজগুলো তাহলে কিভাবে হচ্ছে। এবং টিম আবার এখানে কমিউনিকেট কিভাবে করবে, বিভিন্ন ফিডব্যাক দেওয়ার মাধ্যমে, যে না, we can change this kind of we can make this kind of changes in our proposal so that our project can be more efficient, more valuable, right? তো এইভাবে হচ্ছে কি আমাদের কমিউনিকেশনটা কাজ করবে। তারপরে চলে আসে ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিলস। ইন্টারপার্সোনাল আর টিম স্কিলসে যেসব স্কিল গুলো আসে, এটা সাধারণত হচ্ছে গিয়ে আমরা যেসব স্কিল প্রতিনিয়ত ইউজ করতেছি, অ্যাক্টিভ লিসেনিং আসবে, কমিউনিকেশন স্টাইল অ্যাসেসমেন্ট আসবে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আসবে, কালচারাল অ্যাওয়ারনেস আসবে, ডিসিশন মেকিং আসবে, ইমোশনাল ইন্টেলিজেন্স আরেকটা ব্যাপার আছে, এটা আসবে, তারপরে লিডারশিপ আসবে। এই বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে ডে টু ডে আমাদের যেসব সাইকোলজিক্যাল বিহেভিয়ার আছে, ঠিক আছে, সেগুলো আসবে। এরপরে আসে আনগ্রুপড। আনগ্রুপটা হচ্ছে গিয়ে আমরা কি করব, এমন কিছু টুলস আছে যেগুলো আমাদের প্রজেক্টে লাগবে, কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওগুলোকে একদম কি বলবো, স্পেশাল নিডও বলতে পারি, বা ওগুলা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি লাগতেছে এমন না, ঠিক আছে? বাট কোনো না কোনো টাইমে হচ্ছে আমাদের লাগতে পারে, ইন্টিগ্রেটেড না অ্যাকচুয়ালি। তো ওগুলোকে আমরা আনগ্রুপড ক্যাটাগরাইজেশনের মধ্যে রাখতেছি, ঠিক আছে? সো নেক্সট আমাদের হচ্ছে গিয়ে যে টপিকটা, সেটা হচ্ছে প্রজেক্ট সাকসেস। এখন প্রজেক্ট সাকসেসের জন্য আমাদের তিনটা পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে কি, একটা প্রজেক্টকে আমরা কখন সাকসেসফুল বলবো, যখন ওই প্রজেক্টটা স্কোপ, টাইম এবং কস্ট, মানে হচ্ছে গিয়ে আমাদের স্কোপ কি, আমাদের শিডিউলটা ঠিক মতো হচ্ছে গিয়ে ফুলফিল আপ হচ্ছে কিনা, এবং বাজেটের মধ্যে আমাদের প্রজেক্টটা আছে কিনা, এই সবগুলো গোলকে মিট করবে, তখন ওটাকে আমরা কি বলবো, তখন আমরা ওই প্রজেক্টটাকে একটা সাকসেসফুল প্রজেক্ট বলবো, ঠিক আছে? যেমন দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন 500 কম্পিউটারের যদি আমরা আপগ্রেড করি, এবং এরা যদি হচ্ছে গিয়ে স্কোপ রিকোয়ারমেন্টটাকে হচ্ছে গিয়ে মিট করে, তারপরে যদি মানে এই কাজটাকে যদি আমরা কি করতে পারি, এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা সিনারিও আছে, সেই সিনারিওটা আমরা একটু দেখি। যে আমাদের আছে যে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে হচ্ছে গিয়ে 500 ডেস্কটপ কম্পিউটারকে আমরা আপগ্রেড করব, এবং এদের জন্য হচ্ছে গিয়ে আমরা টাইম নিচ্ছি 3 মান্থ, ঠিক আছে? আমাদের স্কোপ কি, স্কোপ হচ্ছে 500 কম্পিউটারকে আপগ্রেড করা। আর তারপরে হচ্ছে টাইম, কস্ট, টাইমটা কি হবে, টাইমটা হবে হচ্ছে গিয়ে 3 মান্থস এর শিডিউল। আর কস্টটা কি হচ্ছে, $300,000 এর মধ্যে আমরা এই কাজটা করতে পারবো কি পারবো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে এটা যদি অ্যাকচুয়ালি আমরা এই তিনটা ক্রাইটেরিয়া মিট আপ করতে পারি, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা সাকসেসফুল প্রজেক্ট বলবো। তারপরে দেখেন সাকসেসফুল প্রজেক্টের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে প্রজেক্ট স্যাটিসফাইড দ্য কাস্টমার অর স্পন্সর। এখন দেখেন আমাদের এই যে যারা এই ডেস্কটপ গুলাকে হচ্ছে গিয়ে ইউজ করবে, বা যারা হচ্ছে কি আমাদের টিম মেম্বার আছে, বা যারা আমাদের স্পন্সর আছে, আমরা আপগ্রেড তো করে ফেললাম, উইদিন টাইমে করে ফেললাম, এবং হচ্ছে উইদিন বাজেটেই করে ফেললাম, বাট অ্যাকচুয়ালি যখন কাস্টমাররা বা স্পন্সররা ইউজ করতে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি এটার সাথে স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না, সেই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেটা যদি মিট আপ করতে পারি, তাহলে এটা আমাদের কি হবে, এটাকে আমরা একটা সাকসেসফুল প্রজেক্ট বলবো। After that, we had the result of the project met its main objectives, such as making or saving a certain amount of money, or providing a good return or investment, or simply making the sponsor happy. তো দেখেন একটা প্রজেক্টের একটা ইউনিক গোল থাকে, এটা আমরা হচ্ছে গিয়ে আগে ক্লাসে দেখেছি, একটা প্রজেক্টে কি থাকবে,
একটা ইউনিক গোল থাকবে, ইউনিক অবজেক্টিভ থাকবে, রাইট? সো সেই ক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ওই যে গোলটা ওটা কি হতে পারে, ওটা এমন একটা গোল হতে পারে যে না আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই অ্যামাউন্ট অফ মানি হচ্ছে গিয়ে বানানো, বা আমাদের ইনভেস্টমেন্টের এত পার্সেন্ট যাতে আমরা হচ্ছে গিয়ে রিটার্ন পাইতেই পারি, বা রেভিনিউ যাতে এত পার্সেন্ট হয়, অথবা সিম্পলি আমাদের টার্গেট হতে পারে আমরা আমাদের স্পন্সরদেরকে হ্যাপি বানাবো। তো যেটাই আমাদের মেইন অবজেক্টিভ হোক না কেন, সেই অবজেক্টিভ যাতে হচ্ছে গিয়ে মিট আপ করতে পারে, সেটা আমাদের একটা সাকসেসফুল প্রজেক্টের কি, প্রজেক্টের সাইন। ওকে, আচ্ছা এবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইউএস গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী আমাদের একটা ফেডারেল প্রজেক্ট কেন সাকসিড করবে, সেটা তিনটা রিজন আছে। একটা হচ্ছে এডিকুয়েট ফান্ডিং, স্টাফ এক্সপার্টিস, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ফ্রম অল স্টেক হোল্ডার্স। তো এই ব্যাপারগুলো কি, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে যে আমাদের একটা প্রজেক্টে যদি হ্যান্ডসাম অ্যামাউন্ট কি যথেষ্ট পরিমাণ, মানে প্রজেক্টটা পুরোটা কমপ্লিট করে লঞ্চিং পর্যন্ত আমাদের এনাফ পরিমাণ টাকা আছে কি নাই, এবং টাকা থাকলেই তো হবে না, আমাদের স্টাফরা যদি এক্সপার্টাইজ না হয় বা স্টাফরা যদি এনাফ স্কিলড না হয়, তাহলে ওই প্রজেক্টটা আলটিমেটলি বাজেটের মধ্যে কমপ্লিট করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের অবশ্যই স্কিল স্টাফ লাগবে। অ্যান্ড আফটার দ্যাট আমাদের সকল স্টেক হোল্ডাররা, ধরেন প্রজেক্ট ম্যানেজার, মানে সে কেয়ার করতেছে না প্রজেক্টের ব্যাপারে, সে ঠিকঠাক মতো ওটার ফিডব্যাক গুলা নিচ্ছে না, বা আমাদের যে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে পুরা প্রজেক্টের টাইমে কোনো ফিডব্যাক দেয়নি, বাট একদম লাস্টে হচ্ছে গিয়ে সে প্রজেক্ট দেখে বলতেছে যে এটা তো আমার রিকোয়ারমেন্টস গুলাকে মিট আপ করে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, যে একটা কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট লাগবে আমাদের অল স্টেক হোল্ডার্স এর। ওকে, এবার চলে আসি, একটা প্রজেক্ট সাকসেস হওয়ার পিছনে কিছু ফ্যাক্টরস আছে, এবং ওই কিছু ফ্যাক্টরস এর কিছু পয়েন্টস আছে। এই পয়েন্ট গুলো যদি 92%, এখানে সবগুলো মিলে হচ্ছে কি 60, 70, 77, 83, 88 আর 92, তার মানে 92% যদি আমার সাম আপ করতে পারে, তাহলে একটা প্রজেক্টকে আমরা কি বলতে পারবো, সাকসেসফুল বলতে পারবো। এর মধ্যে প্রথমে আছে এক্সিকিউটিভ স্পন্সরশিপ, এটার পয়েন্ট হচ্ছে 15। তারপরে চলে আসে ইমোশনাল ম্যাচুরিটি, এটার পয়েন্ট হচ্ছে 15। ইউজার ইনভলভমেন্ট 15 পয়েন্ট, অ্যাগেইন অপটিমাইজেশন 15 পয়েন্ট। স্কিলড রিসোর্সেস আমাদের আসে 10, অ্যাজাইল প্রসেসেস আসে হচ্ছে 7, মডেল এক্সিকিউশন 6, অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্টিসে আসে 5, আর ক্লিয়ার বিজনেস অবজেক্টিভে আসে 4। তো এইভাবে হচ্ছে গিয়ে এই পয়েন্ট গুলোর উপর বেস করে আমরা কি করতে পারবো, একটা প্রজেক্ট সাকসেসফুল নাকি সাকসেসফুল না সেটা আমরা আহ ইভালুয়েট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি যে আমাদের যারা হচ্ছে উইনার্স আছে মার্কেটে, তাদের কিছু প্র্যাকটিসেস আছে, সেই প্র্যাকটিসেস গুলো কি সেটা আমরা একটুখানি দেখবো। তো প্রথমত আছে একটা ইন্টিগ্রেটেড টুল বক্স ইউজ করা। দেখেন, একটা কোম্পানি যদি হচ্ছে কনসিস্টেন্টলি সাকসেস ম্যানেজ করে বা ম্যানেজ করতে পারে, তার মানে হচ্ছে গিয়ে তারা জানে তাদের নিডটা কি, তারপরে হচ্ছে এই নিডটা কার দ্বারা পূরণ হবে, কখন পূরণ হবে, এবং কিভাবে পূরণ হবে। তো এইটার জন্য তারা কি করে, তারা ইন্টিগ্রেটেড একটা টুল বক্স ইউজ করে, ইনক্লুডিং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস থাকতে পারে, মেথডস থাকতে পারে, টেকনিক্স থাকতে পারে, এবং তারা কেয়ারফুলি ওই টুলস গুলোকে সিলেক্ট করতে পারে এবং তাদের প্রজেক্ট বা বিজনেস গোলের সাথে ওটাকে অ্যালাইন করতে পারে, এবং ওগুলাকে তাদের ম্যাট্রিক্স ইভালুয়েশন ম্যাট্রিক্স এর সাথে লিঙ্ক করতে পারে। এবং এভাবে তারা কি করতে পারে, প্রজেক্ট ম্যানেজারকে হচ্ছে গিয়ে পজিটিভ রেজাল্ট ডেলিভার করতে পারে। ওকে, তারপরে চলে আসি আমাদের পরবর্তী যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট লিডার্স গ্রো প্রজেক্ট লিডার্স। ইট মিনস হচ্ছে গিয়ে উইনাররা জানে যে স্ট্রং প্রজেক্ট ম্যানেজার্স আমার একটা কি করতেছে, যে একটা প্রজেক্ট লিডারকে রেফার করতেছে, স্ট্রং একটা প্রজেক্ট লিডারকে রেফার করতেছে, এবং এইটা হচ্ছে গিয়ে আমার কি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট প্রজেক্ট সাকসেসের জন্য। এবং তারা এটাও জানে যে একটা প্রজেক্ট লিডার যদি ভালো হয়, তাহলে কি হয়, তার জন্য একটা বিজনেস লিডারও ভালো হওয়া লাগে, রাইট? স্ট্রং লিডার পার্সোনালের জন্য আমার স্ট্রং ইন্ট্রা পার্সোনালও লাগবে। কারণ একটা স্ট্রং প্রজেক্ট ম্যানেজার আমি হচ্ছে গিয়ে ম্যানেজ করে ফেললাম, বাট হচ্ছে গিয়ে আমার যে বিজনেস হ্যান্ডেল করতেছে, সে যদি স্ট্রং এনাফ না হয়, তাহলে সে কিন্তু ওই স্ট্রং প্রজেক্ট ম্যানেজারকে হ্যান্ডেল করতে পারবে না। তাদের দুজনের গোল কিন্তু টোটালি আলাদা হবে। একজন স্ট্রং প্রজেক্ট ম্যানেজারের গোল যেটা হবে, একজন উইক বিজনেস পার্সনের কিন্তু ওরকম বিজনেস ম্যানেজারের বা বিজনেস লিডারের ওরকম গোল হবে না।
তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি করতেছি যে আমাদের স্ট্রং ইন্টারপার্সোনাল এবং স্ট্রং ইন্ট্রাপার্সোনাল স্কিলস গুলাকে আমরা ইনক্লুড করতেছি, এবং এইভাবে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটাকে আমরা সাকসেসফুল বানাইতে পারি। এরপরে চলে আসি আমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে ডেভেলপ আ স্ট্রিমলাইনড প্রজেক্ট ডেলিভারি প্রসেস। তার মানে কন্টিনিউয়াসলি আমাদের একটা কি করা লাগবে, শিডিউল করা লাগবে, এবং ওই শিডিউলের মধ্যে ওয়ার্কলোডটাকে ডিভাইড করে দেওয়া লাগবে, এবং হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ওয়ে বের করতে হবে যাতে আমাদের ভেরিয়েশন যাতে রিডিউস হয়, বা বটলনেকস যাতে আমরা এলিমিনেট করতে পারি, বা রিপিটেটেড ডেলিভারি প্রসেসটাকে যাতে আমরা এরকম ভাবে ক্রিয়েট করতে পারি যাতে হচ্ছে গিয়ে সহজ হয় কাজগুলাকে, ঠিক আছে? এবং আমরা যাতে কি মাইলস্টোনস গুলো এক একটা ডেলিভারেবলের এক একটা মাইলস্টোন যাতে আমার ডিফাইন্ড হয়, এই জিনিসগুলোকে আমরা দেখবো, এবং কন্টিনিউয়াসলি ওটাকে আমরা হচ্ছে গিয়ে কি নিব, ওটার একটা ট্র্যাক রাখবো যে না আমার এই টাইমে এইটা ডেলিভার হওয়ার কথা ছিল, সেটা ডেলিভার হয়েছে, এটা কি গোল এটা ছিল, এবং সেটাও স্যাটিসফাই হয়েছে, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে গিয়ে দেখবো স্ট্রিমলাইন প্রজেক্ট ডেলিভারি প্রসেসের মধ্যে। এরপরে আমাদের আসে মেজার প্রজেক্ট হেলথ ইউজিং ম্যাট্রিক্স। এখন আমাদের একটা কোম্পানি যখন প্রজেক্ট ডেলিভারি ইউজ পারফরমেন্সে এক্সেল করে, তার মানে তাদের পারফরমেন্স গুলাকে আমি কিভাবে বলবো যে সে এক্সেল করলো কি করলো না, সেটা বলার জন্য আমার তো কোনো না কোনো মেজারমেন্ট হয়ে থাকতে হবে, রাইট? আমি কিভাবে বলতে পারি যে সে সাকসেসফুল হয়েছে, সে সাকসেসফুল হয় নাই, বা সে একটা এফিশিয়েন্ট ডেলিভারি করতে পারছে বা এফিশিয়েন্ট পারফরমেন্স দিতে পারছে, রাইট? So that's why uh, we need to have some metrics, performance metrics to quantify the progress. যাতে আমরা প্রগ্রেসটাকে কি করতে পারি, প্রগ্রেসটাকে মেজার করতে পারি তাহলে পারফরমেন্স ম্যাট্রিক্স গুলাকে ইউজ করে, এবং ওই পারফরমেন্স ম্যাট্রিক্স গুলো আমরা কি করব, অ্যাপ্লাই করব। ওকে, যেমন এখানে আসতে পারে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন, ইনভেস্টমেন্টের উপর রিটার্ন কত আসলো, বা শিডিউল বাফার কতটা হচ্ছে গিয়ে আমাদের পার্সেন্টেজ কত হইলো। এখন দেখেন শিডিউল বাফারের যদি পার্সেন্টেজ আমাদের কম হয় তাহলে প্রজেক্টের সাকসেস রেট কিন্তু এমনিতেই বেড়ে যাবে, রাইট? আচ্ছা, এরপরে চলে আসি আমাদের হোয়াট ইজ আ প্রোগ্রাম। প্রোগ্রাম বলতে আমরা কি বোঝাই? সো প্রোগ্রাম বলতে হচ্ছে গিয়ে আমরা গ্রুপ অফ রিলেটেড প্রজেক্টকে বোঝাই যেগুলো সাবসিডিয়ারি প্রোগ্রামস থাকে এবং প্রোগ্রাম অ্যাক্টিভিটিস যেগুলো ম্যানেজ থাকে ইন আ কোঅর্ডিনেটেড ম্যানার টু অবটেন বেনিফিটস অ্যান্ড কন্ট্রোল নট অ্যাভেলেবল ফ্রম ম্যানেজিং দেম ইন্ডিভিজুয়ালি। বেসিক্যালি প্রোগ্রাম কি করবে, আমাদের কিছু ছোট ছোট রিলেটেড প্রজেক্টকে একসাথে নিয়ে আসবে, এবং তাদের যে কিছু সাবসিডিয়ারি প্রোগ্রাম আছে সেগুলোকে একসাথে নিয়ে আসবে, এবং সবাইকে একসাথে ম্যানেজ করবে, একসাথে কন্ট্রোল করবে, কোনোভাবে ইন্ডিভিজুয়ালি তাদেরকে হ্যান্ডেল করবে না। তো এটাকে আমরা বলতেছি একটা প্রোগ্রামস। তো প্রোগ্রামস কে দেখেন, প্রোগ্রামস এর একটা ব্যাপার হচ্ছে গিয়ে প্রোগ্রামস আর নট লার্জ প্রজেক্ট বাট আ মেগা প্রজেক্ট, ঠিক আছে? তার মানে প্রোগ্রামস গুলাকে আমরা কি বলতে পারি, প্রজেক্টের প্লুরাল ফর্ম বলতে পারি, বা এর থেকে যে আমার সুপার ফর্মটা আছে সেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি যে আমাদের আহ ফলোইং কিছু এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে কমন প্রোগ্রামস ইন আইটি ফিল্ড। প্রথমত আমাদের কাছে আছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার কিভাবে হচ্ছে গিয়ে একটা আইটি প্রোগ্রাম হয়। এখন দেখেন আইটি ডিপার্টমেন্টে আমার প্রোগ্রাম আছে আইটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য। এই প্রোগ্রামটাতে বিভিন্ন রকমের প্রজেক্ট থাকতে পারে, যেমন হচ্ছে গিয়ে আমার মোর ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া, হার্ডওয়্যার সফটওয়্যারকে আপগ্রেড করা, তারপর কম্পিউটার সিকিউরিটিটাকে এনহ্যান্স করা, এবং বিভিন্ন রকমের কর্পোরেট স্ট্যান্ডার্ডস কে হচ্ছে ডেভেলপ করা এবং মেইনটেইন করা। ওকে, দিস আর ইনক্লুডেড ইন আ ইনফ্রাস্ট্রাকচার আইটি প্রোগ্রাম। তারপরে চলে আসি আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমাদের বিভিন্ন রকমের প্রজেক্ট থাকতে পারে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কে হচ্ছে গিয়ে আপডেট করা, নিউ অফ দ্য শেলফ বিলিং সিস্টেম, বা হচ্ছে ডেভেলপিং নিউ ক্যাপাবিলিটি ফর কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি আমাদের এখানে ধরেন আমাদের যে অ্যাপ্লিকেশনের জায়গাটা আছে, মানে আমরা কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি টু কানেক্ট উইথ আওয়ার কাস্টমার, অথবা টু প্রোভাইড দ্য সার্ভিস টু আওয়ার কাস্টমার, তো সেই জিনিসগুলো থাকবে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। তারপরে চলে আসে ইউজার সাপোর্ট। ইউজার সাপোর্টের মধ্যে আমরা কি আর পাচ্ছি, আমরা ইউজার সাপোর্টের মধ্যে পাচ্ছি আইটি ডিপার্টমেন্টের মধ্যে সেভারাল প্রজেক্ট বা সাপোর্ট থাকে, যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে বেটার ইমেল সিস্টেম হইতে পারে,
বা আমাদের টেকনিক্যাল ট্রেনিং হতে পারে। বেসিক্যালি আমাদের যারা ইউজার থাকবে বা আমাদের যারা স্টেক হোল্ডার থাকবে বা আমাদের যারা এমপ্লয়িরাই থাকবে তাদেরকে যদি আমরা আরেকটুখানি কি করতে পারি যে আরো বেটার কিছু ফ্যাসিলিটিস দিতে পারি সেটা আমাদের ইউজার সাপোর্টে যাবে। তাহলে দেখেন এই তিনটা কিন্তু খুব সুন্দর লেয়ার ওয়াইজ আসতেছে। ইনফ্রাস্ট্রাকচারটা একদম কোর সিস্টেমে কাজ করতেছে, যে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, যে ভালো ইন্টারনেট সার্ভিস দেওয়া লাগবে বা ভালো হার্ডওয়্যার সফটওয়্যার ফ্যাসিলিটিস দেওয়া লাগবে। এর কারণে কি হচ্ছে, এর কারণে হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসগুলা সুন্দরভাবে কাজ করতে পারবে। আফটার দ্যাট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা চলে আসে, যে অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় হচ্ছে গিয়ে রান করছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে। তো ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা ঠিক করলাম, তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটাতে চলে আসলাম। নাও অ্যাপ্লিকেশনে আমাদের আপডেশন আনা বা নতুন কোনো সিস্টেমকে হচ্ছে লঞ্চ করা, সো এগুলো চলে আসতেছে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আফটার দ্যাট এই অ্যাপ্লিকেশনটা কারা ইউজ করবে, ইউজাররা। তাদেরকে ভালো কমিউনিকেশন সিস্টেম দেওয়া বা ভালো টেকনিক্যাল ট্রেনিং দেওয়া আমাদের একটা কিসে পড়তেছে, প্রোগ্রামের আন্ডারে পড়তেছে। এভরিওয়ান আন্ডারস্টুড? Yes, ma'am. ওকে, আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি 2 মিনিটের একটা ব্রেক নিই। जी मैम, मैम। जी जी मैम।
আচ্ছা, now we will start again. So এখন what is a program manager or who is a program manager? So program manager এমন একটা পার্সোনাল থাকবে যিনি হচ্ছে গিয়ে আমাদেরকে লিডারশিপ দিবে, ডিরেকশন দিবে ফর দ্য প্রজেক্ট ম্যানেজার হেডিং টু দ্য প্রজেক্ট উইদিন আ প্রোগ্রাম। সো দেখেন প্রজেক্ট ম্যানেজার যারা থাকে তাদেরকে লিড দেওয়ার কাজটা কে করে থাকে? তাদেরকে লিড দেওয়ার কাজ করে থাকে একজন প্রোগ্রাম ম্যানেজার। এবং তারা তাদের ওই প্রজেক্ট গুলোকে কিভাবে হেড করবে ওই প্রোগ্রামের আন্ডার, সেটা হচ্ছে গিয়ে একজন প্রোগ্রাম ম্যানেজার বলে দেয়। আফটার দ্যাট we are moving to project portfolio management. প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটা হচ্ছে গিয়ে it is larger than program management, ঠিক আছে? এটা প্রোগ্রামের থেকে লার্জ হবে। সো এখানে বেসিক্যালি আমরা কি করি যে এমন একটা অর্গানাইজেশন এটা যেটা গ্রুপ করে এবং ম্যানেজ করে বিভিন্ন প্রজেক্ট এন্ড প্রোগ্রামস অ্যাজ আ পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্ট দ্যাট কন্ট্রিবিউট টু দ্য এন্টায়ার এন্টারপ্রাইজেস সাকসেস। তো যেখানে প্রজেক্ট কি করতেছে, প্রজেক্ট একটা একটা পার্টিকুলার প্রসেসের উপর কাজ করতেছে, ফোকাস করতেছে, যেটা একটা পার্টিকুলার সার্ভিসের গোল নিয়ে হচ্ছে আগাতে চাচ্ছে। আর প্রোগ্রাম কি করতেছে, প্রোগ্রাম মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, যারা মাল্টিপল সার্ভিসেস নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতেছে। আর পোর্টফোলিও হচ্ছে গিয়ে মাল্টিপল প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে, যে মাল্টিপল প্রোগ্রামের আন্ডারে মাল্টিপল প্রজেক্ট আছে। এবং এই যে এতগুলো প্রোগ্রামস এবং প্রজেক্ট আছে, এরা কিভাবে একটা এন্টারপ্রাইজকে আমাদের বেনিফিট করবে, কিভাবে একটা এন্টারপ্রাইজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই জিনিসটা আমরা কোত্থেকে পাচ্ছি? এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে আমরা দেখতেছি। ওকে, তো লেটস সি হাউ ডাজ দিস ওয়ার্ক। সো এখন দেখেন একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে বেসিক্যালি আমরা কি কি জিনিসের উপর ফোকাস করি? আর উই ক্যারিং আউট প্রজেক্ট ওয়েল অর নট? আমাদের প্রজেক্টটাকে আমরা ঠিকঠাক ভাবে হচ্ছে গিয়ে করতেছি নাকি করতেছি না? আর প্রজেক্টস অন টাইম অর অ্যান্ড অন বাজেট, প্রজেক্ট গুলো আমাদের শিডিউল ওয়াইজ হচ্ছে এবং বাজেট ওয়াইজ হচ্ছে নাকি হচ্ছে না? অ্যান্ড ডু প্রজেক্ট স্টেক হোল্ডার্স নো হোয়াট দে শুড বি ডুইং? আমাদের যতজন হচ্ছে গিয়ে প্রজেক্টের সাথে স্টেক হোল্ডার্স আছে, যতজন পার্সোনেল আছে রিলেটেড, ডু দে নো হোয়াট আর দেয়ার রেসপন্সিবিলিটিস, তাদের রেসপন্সিবিলিটিস কি? এবং এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের এত সব জিনিসগুলো যে আমরা দেখছি, এগুলোকে চলে আসি ট্যাকটিক গোলস বলি আমরা এগুলোকে। অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টে আমরা কি করি দেখেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতেছে ইফ উই আর ডুইং দ্য প্রজেক্ট, if we are carrying out the project right or not, well or not. But portfolio management focuses on if we are working on the right project, is it beneficiary to our organization or not? আমাদের অর্গানাইজেশনের জন্য এটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে নাকি হবে না, সেটা প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে আমরা দেখতে পারি। অ্যাকচুয়ালি ও ম্যানেজ করে এটা। আফটার দ্যাট আমরা দেখি আমরা আমাদের অর্গানাইজেশনের জন্য বেনিফিট আনবে নাকি আনবে না, এমন সব এরিয়াতে আমরা ইনভেস্ট করছি কি করছি না। তারপরে আমরা দেখি do we have the right resources to be competitive? If we are working on the right project, if we are investing on the right area, then are we enough to be competitive? আমরা মার্কেটে এক্সিস্ট করার মতো এনাফ কিনা, এলিজিবল কিনা, ডু উই হ্যাভ দ্য রিসোর্সেস? সো এগুলো চলে আসে আমাদের স্ট্র্যাটেজিক গোলের আন্ডার। And this figure represents the project management compared to the project portfolio management. আপনাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, পরীক্ষায় কিন্তু সব সিনারিও বেসড কোশ্চেন আসবে, পরীক্ষায় কিন্তু কোনো ডিরেক্ট কোশ্চেন আসবে না। সো তখন হচ্ছে চেষ্টা করবেন যে আপনারা একটু ফিগার গুলা দেওয়ার। ওকে, ফিগার দিলে কিন্তু আপনাদের খাতাটা বেটার হবে। আচ্ছা, নাও উই আর মুভিং টু আমরা এখন একটা কম্পারেটিভ ওভারভিউ দেখবো among portfolios, programs and projects. So we know project is the nuclear সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু ক্ষুদ্রতম অংশ। তো ক্ষুদ্রতম এই সিস্টেমটাতে আমরা কি করি, আমরা একটা স্পেসিফিক গোলের, স্পেসিফিক সার্ভিসের, একটা প্রোডাক্টের উপর হচ্ছে গিয়ে আমরা ফোকাস করি এবং ওইটার উপর বেস করে আমরা কাজ করি। এরপরে আমাদের প্রোগ্রামস আসে, প্রোগ্রামস কি করে মাল্টিপল প্রজেক্টস নিয়ে কাজ করে, যেগুলোর হচ্ছে গিয়ে কি থাকে, বিভিন্ন বেনিফিটস থাকবে এবং ওই বেনিফিটস গুলো আবার কি থাকবে, রিলেটেড থাকবে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে ধরেন এই যে আপনাদের স্টুডেন্ট পোর্টালের জন্য একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, বিএলসি আরেকটা অ্যাপ্লিকেশন। তো দেখেন এদের গোল গুলো কিন্তু
রিলেটেড। স্টুডেন্ট পোর্টালে আপনি কি দেখতেছেন? আপনি আপনার গ্রেডস গুলা দেখতেছেন, আপনার অ্যাটেন্ডেন্স দেখতেছেন। আর বিএলসি তে কি হচ্ছে? বিএলসি তে আপনার অ্যাকচুয়াল ইভালুয়েশনটা হচ্ছে। সো দ্যাটস হচ্ছে গিয়ে প্রোগ্রামস কাজ করে রিলেটেড প্রজেক্টস গুলোকে নিয়ে বা কোঅর্ডিনেটেড প্রজেক্টস গুলো যেগুলোকে একসাথে আমরা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট করতে পারবো। ওকে? After that we have portfolios. Portfolios কি করতেছে? কালেকশন অফ প্রজেক্টস এবং প্রোগ্রামস নিয়ে কাজ করতেছে, যেটা আমাকে একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ দিবে, যেটা আমার এন্টারপ্রাইজকে একটা অবজেক্টিভ দিবে। ঠিক আছে? এন্টারপ্রাইজের ভালোর জন্য, এন্টারপ্রাইজের সাকসেসের জন্য অবজেক্টিভস ফিক্স করে দিবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি প্রজেক্ট ম্যানেজমেন্টে। প্রজেক্ট ম্যানেজ করে হচ্ছে প্রজেক্ট ম্যানেজাররা, এবং প্রজেক্ট টিমকে লিড দেয় প্রজেক্ট ম্যানেজাররা, যাতে প্রজেক্টের অবজেক্টিভ গুলো হচ্ছে মিট করতে পারে। এরপরে চলে আসে আমাদের প্রোগ্রামটাকে আমরা ম্যানেজ করতেছে প্রোগ্রাম ম্যানেজাররা, এবং তারা আবার কাকে ম্যানেজ করতেছে? তারা আবার কন্ট্রোল করতেছে বা হচ্ছে মনিটর করতেছে প্রজেক্ট ম্যানেজারদেরকে। এবং প্রোগ্রাম ম্যানেজাররা এনশিওর করে প্রোগ্রামের বেনিফিট গুলো যাতে ডেলিভার হয়, যেরকমটা আমরা এক্সপেক্ট করতেছি ঠিক তেমনই যাতে আমাদের ডেলিভার হয়, বা কোঅর্ডিনেটিং যে অ্যাক্টিভিটিস গুলো আছে একটা প্রোগ্রামের কম্পোনেন্টসে, সেগুলোও যাতে হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো হয়। তারপরে চলে আসি আমাদের পোর্টফোলিও ম্যানেজার্স। পোর্টফোলিও ম্যানেজাররা কি করতেছে? পোর্টফোলিও ম্যানেজাররা পুরো এন্টারপ্রাইজের সবকিছু ম্যানেজ করতেছে। ঠিক আছে? পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্টাফ হচ্ছে গিয়ে বেসিক্যালি এই কাজগুলো করে থাকে। তারা প্রোগ্রাম এবং প্রজেক্ট স্টাফদেরকে কোঅর্ডিনেট করে, এবং তারা বিভিন্ন হচ্ছে গিয়ে রিপোর্টিং রেসপন্সিবিলিটিস থাকে যে আহ, যাতে পোর্টফোলিওটাকে আমাদের অ্যাগ্রিগেট করা যায়। এরপরে চলে আসে হচ্ছে মনিটরিং এ। মনিটরিং এর ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার্স মনিটর অ্যান্ড কন্ট্রোল দ্য ওয়ার্ক অফ প্রডিউসিং দ্য প্রোডাক্ট, সার্ভিসেস অর রেজাল্ট দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন। মানে প্রজেক্টের যে গোলটা ছিল, প্রজেক্টের যে অবজেক্টিভ গুলো ছিল বা রিকোয়ারমেন্টস গুলো ছিল, সেগুলো তারা ঠিকঠাক মতো আহ রিয়েলাইজ করতে পারছি কিনা, মানে বাস্তবায়ন করতে পারছি কিনা, সেই জিনিসটার উপর ফোকাস করে প্রজেক্ট ম্যানেজাররা। প্রোগ্রাম ম্যানেজাররা আবার মনিটর করে প্রগ্রেস অফ প্রোগ্রাম কম্পোনেন্টস। প্রোগ্রামের কম্পোনেন্টস গুলোর প্রোগ্রেস কেমন হচ্ছে, এবং এনশিওর করে ওভারঅল গোল, শিডিউল, বাজেট এবং বেনিফিটটাকে আমরা মিট করতে পারছি কি পারছি না। আফটার দ্যাট উই হ্যাভ পোর্টফোলিও ম্যানেজার্স। পোর্টফোলিও ম্যানেজাররা মনিটর করে স্ট্র্যাটেজিক চেঞ্জেস যেটা হয় এন্টারপ্রাইজে, বা অ্যাগ্রিগেট রিসোর্স অ্যালোকেশনটা, পারফরমেন্স রেজাল্টটা বা রিস্ক অফ দ্য পোর্টফোলিও, এই জিনিসগুলোকে হচ্ছে গিয়ে মনিটর করে পোর্টফোলিও ম্যানেজাররা। নেক্সট উই হ্যাভ সাকসেস। সাকসেস একটা প্রজেক্টের ক্ষেত্রে সাকসেস আমরা কি কাকে বলবো বা কি হবে সাকসেস পয়েন্টটা? তো সাকসেস ইজ মেজার্ড বাই প্রজেক্ট কোয়ালিটি। সো আমাদের কি কি লাগতেছে? প্রোডাক্টটা আসতেছে কি আসতেছে না, এবং প্রজেক্টের কোয়ালিটিটা কেমন, সেটা হচ্ছে গিয়ে আমরা সাকসেস মেজার করতেছি একটা প্রজেক্টে। এরপরে আমরা দেখতেছি যে জিনিসটা, সেটা হচ্ছে টাইমলিনেস। আমাদের প্রত্যেকটা স্প্রিন্ট যেই টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসছে কি আসছে না। তারপরে হচ্ছে গিয়ে ডিগ্রি অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমাদের কাস্টমাররা স্যাটিসফাইড কিনা, তারা কতটুকু স্যাটিসফাইড তাদের এই প্রোডাক্টের সাথে, সেটা হচ্ছে একটা প্রজেক্টের সাকসেসফুল হওয়ার ম্যাট্রিক্স। আফটার দ্যাট উই হ্যাভ প্রোগ্রামের সাকসেস। প্রোগ্রামের সাকসেসটাকে আমরা কিভাবে মেজার করব? প্রোগ্রাম অ্যাবিলিটি টু ডেলিভার ইটস ইন্টেন্ডেড বেনিফিটস টু অ্যান অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটাকে যে বেনিফিটটা এই প্রোগ্রামের থ্রুতে দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছে কিনা পারছে না। সাপোজ আপনি একটা মার্কেটিং ক্যাম্পেইন করলেন, এবং মার্কেটিং ক্যাম্পেইনের অবজেক্টিভই ছিল যে আমাদের রিজিয়নটাকে বাড়ানো, বাট ইফ ইট কান্ট মেট আপ দ্যাট রিকোয়ারমেন্ট, দেন আমাদের কি ওটা সাকসেসফুল হবে? হবে না কিন্তু। সো আমাদের অর্গানাইজেশনের যে বেনিফিটের জন্য আমরা এক একটা ক্যাম্পেইন করতেছি বা প্রোগ্রাম করতেছি, সেটা মেট আপ হচ্ছে নাকি হচ্ছে না, সেটা আমরা একটা প্রোগ্রামের সাকসেস ম্যাট্রিক্স বলতে পারি। বা প্রোগ্রামের এফিসিয়েন্সিটা কতটুকু হলো, প্রোগ্রামটা সবাই অ্যাটেন্ড করতে পারলো কি পারলো না, বা প্রোগ্রামে যাদের যাদের ইনভলভ হওয়ার কথা ছিল তারা ইনভলভ হতে পারলো কিনা পারলো না। সো দ্যাটস হাউ উই মেজার দ্য প্রোগ্রাম সাকসেস। আফটার দ্যাট উই হ্যাভ পোর্টফোলিও সাকসেস। পোর্টফোলিওর সাকসেসটাকে আমরা কিভাবে মেজার করবো? এখানে হচ্ছে গিয়ে আমরা যে টার্মগুলোকে কনসিডার করছি, প্রথমত আসতেছে অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট পারফরমেন্স এন্ড বেনিফিট রিয়েলাইজেশন অফ পোর্টফোলিও। যে আপনার টোটালি এন্টারপ্রাইজে ইনভেস্টমেন্ট কতটুকু যাচ্ছে, এবং ওই ইনভেস্টমেন্টটা ঠিক মতো হচ্ছে নাকি হচ্ছে না, এন্ড ওই ইনভেস্টমেন্ট অনুযায়ী আমার বেনিফিটটা বাস্তবায়ন হচ্ছে নাকি হচ্ছে না, সেটা আমাদের একটা
পোর্টফোলিওর কি হবে? সাকসেস পয়েন্ট বা সাকসেস মেজারমেন্ট পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে 3 বেসিক আইটি প্রজেক্ট পোর্টফোলিও ক্যাটাগরিজ। প্রথমত আছে ভেঞ্চার। ভেঞ্চারে আমাদের কি হয়, যে আমাদের বিজনেসটাকে ট্রান্সফর্ম করতে ভেঞ্চার হেল্প করে। ঠিক আছে? তো আমরা এখানে কি করবো, আমাদের বিজনেসে ধরেন এক মিডিয়াতে ছিল, ওটাকে আমরা অন্য মিডিয়াতে হচ্ছে গিয়ে করতেছি, কনভার্ট করতেছি, সেটাকে আমরা ভেঞ্চার বলবো। যেমন এখানে হচ্ছে গিয়ে এক্সাম্পলের জন্য আমরা নিয়ে নিয়েছি যে একটা লার্জ রিটেল চেইন আছে, যেখানে হচ্ছে গিয়ে ওপেনিং কেসে একটা আইডি প্রজেক্ট, যেটাকে আমরা কিওস্কে হচ্ছে গিয়ে স্টোরে হচ্ছে দিব, এবং সিমিলার ফাংশনালিটি গুলো ইন্টারনেটেও হচ্ছে গিয়ে আমরা কনভার্ট করব, যেখানে কাস্টমার এবং সাপ্লায়াররা কুইকলি হচ্ছে গিয়ে ফিডব্যাক দিতে পারবে রিলেটেড টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস। সো এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটাকে আমরা এখন কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে হেল্প করতেছি যে বিজনেসটাকে ডেভেলপ করতেছি পার্টনারশিপে, ক্লোজ পার্টনারশিপে উইথ কাস্টমার্স এন্ড সাপ্লায়ার্স। দেখেন, এটাকে হচ্ছে গিয়ে আমরা ফিজিক্যাল থেকে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটে নিয়ে আমরা কি করতে পারতেছি, আমাদের যারা রিলেটেড পার্সোনাল আছে তারা এখানে একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে থাকতে পারবে। এরপরে চলে আসি আমাদের পরবর্তী যে ফ্যাক্টর, সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথের মধ্যে দেখেন আমাদের কি আছে, যে এটা কোম্পানিটাকে হেল্প করবে টু ইনক্রিজ ইটস রেভিনিউ। ঠিক আছে? এটার রেভিনিউটাকে বাড়াতে হচ্ছে হেল্প করবে গ্রোথ ফ্যাক্টরটা। এবং এখানে আমরা কি করতে পারি, যে ধরেন আমরা তো ইন্টারনেটে হচ্ছে গিয়ে এটাকে কনভার্ট করলাম আমাদের ওই রিটেল চেইনটাকে, বাট এখন আমরা কি করতেছি, ওই ওয়েবসাইটটাতে নতুন 3টা ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে গিয়ে, নতুন 2টা আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছি, চাইনিজ অথবা জাপানিজ। তাহলে এখানে কি হবে, তাহলে আমাদের চাইনিজ অথবা জাপানিজ কাস্টমার বা ক্লায়েন্টস কিন্তু এসে এখানে নিজেদের ইনভেস্টমেন্ট করতে পারবে বা নিজেরা প্রোডাক্ট নিতে পারবে, রাইট? দ্যাটস হাউ আমাদের রেভিনিউ কিন্তু এখন পোর্শন বাড়বে। এরপরে চলে আসি কোর। কোরের যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে গিয়ে কি হয়, যে এইটা অবশ্যই অ্যাকমপ্লিশড হতে হবে টু রান দ্য বিজনেস। তার মানে বিজনেসের কিছু হচ্ছে গিয়ে কি থাকা লাগবে, যে মাস্ট হ্যাভিং প্রজেক্ট থাকা লাগবে। এই প্রজেক্ট ছাড়া বিজনেসটা আমরা দাঁড় করাইতে পারবো না, স্ট্রাকচারাল হইতে হবে। ঠিক আছে? তো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে লাগবে। যেমন হচ্ছে গিয়ে ধরেন আমাদের এমপ্লয়িজদের জন্য হচ্ছে নতুন কম্পিউটার লাগবে, যেহেতু আমি ইন্টারনেট বেস করে ফেলতেছি আমাদের প্রোডাক্টটাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এমপ্লয়িরা তো হচ্ছে এখনো যদি অ্যানালগ সিস্টেমে থাকে তাহলে তো হবে না। তো তাদেরকেও, তাদের সিস্টেমটাকেও আমাদের কি করতে হবে, ডিজিটাইজ করতে হবে। তো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে কোরের মধ্যে এই প্রজেক্টটাকে রাখতে পারি। আচ্ছা, এরপরে আমাদের কাছে আছে একটা স্যাম্পল পোর্টফোলিও অ্যাপ্রোচ। এখানে হচ্ছে যে সিম্পল ভাবে হচ্ছে একটা, ধরেন একটা কোম্পানির কথা আমরা নিলাম, সেখানে কিছু ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং আছে, এইচআর আছে, ম্যাটেরিয়ালস আর আইটি আছে। আর আইটি প্রজেক্ট পোর্টফোলিও ক্যাটাগরিতে আমাদের কি কি থাকতেছে, ভেঞ্চার থাকতেছে, গ্রোথ থাকতেছে আর কোর থাকতেছে। এর মধ্যে ভেঞ্চার আর গ্রোথকে একসাথে আমরা বলতেছি ডিসক্রিশনারি কস্ট, আর কোরটাকে আমরা বলতেছি নন ডিসক্রিশনারি কস্ট। আর এইখানে আমাদের যেই ফ্যাক্টর গুলা কাজ করতেছে বা যেই জিনিসগুলোকে আমরা অবশ্যই স্যাটিসফাই করব, সে মানে যে জিনিসগুলো আমরা কনসিডারে রাখবো, সেটা হচ্ছে রিস্ক, ভ্যালু আর টাইমিং। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট ম্যানেজারের রোল কি। সো আমাদের প্রজেক্ট ম্যানেজারের এটা, আচ্ছা, আমাদের একটা প্রজেক্ট ম্যানেজারের কি 6টা ট্রেড থাকা লাগবে অবশ্যই। প্রথমত তাকে একটা স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার হইতে হবে, তাকে এনকারেজ করতে হবে এবং রিকগনাইজ করতে হবে ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনকে। সাপোজ আপনার একটা টিম আছে, সেই টিমের মধ্যে এতজন কাজ করতেছে, এখন যারা ভালো কাজ করতেছে তাদেরকে আপনি রিকগনাইজ করতেছেন না, তাহলে তারা তো ভালো কাজ করার কি পাবে না, মোটিভেশন পাবে না সামনে, রাইট? আর যারা খারাপ কাজ করতেছেন তাদেরকেও আপনি কি করতেছেন না, এনকারেজ করতেছেন না, তো তারা ওরকমই থেকে যাবে। সো ইউ হ্যাভ টু এনকারেজ এন্ড রিকগনাইজ ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন। আপনাকে রেসপেক্ট করতে হবে এবং মোটিভেট করতে হবে সকল স্টেকহোল্ডার্সদের। ইউ হ্যাভ টু বি ফুললি ভেস্টেড ইন সাকসেস। সাকসেস হতে হবে আপনার অন্যতম motivation to work on a project. Stress integrity and accountability
একেকটা প্রজেক্ট হচ্ছে গিয়ে কি পরিমাণে স্ট্রেস হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়িদেরকে দিবে এবং সেগুলোর অ্যাকাউন্টেবিলিটি আপনি কিভাবে করবেন বা ওগুলাকে হচ্ছে গিয়ে আহ মিনিমাইজ করার চেষ্টা কি থাকবে আপনার থেকে সেগুলা, and you have to work in a gray or be able to, আপনাকে একটা গ্রে জোনে কাজ করতে হবে অথবা ইউ হ্যাভ টু বি এবল টু ডিল উইথ অ্যাম্বিগিউটি। মানে ইউ ক্যান নট বি বাইনারি হিয়ার। আপনি কখনো 0 আর 1 এর মাঝে থাকতে পারবেন না। আপনার যদি কোনো একটা কনফ্লিক্ট ম্যানেজ করতে হয়, সেখানে যদি আপনাকে কে ভুল কে ঠিক এটা আপনি বলতে চান, তাহলে আপনি কিন্তু অ্যাজ এ সাকসেসফুল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন না। কেন? কারণ আপনি যদি যেকোনো, যদি কেউ ভুল থাকে সে তাকে ওই ভুলটা বলে দেওয়া মানে আপনি তাকে অফেন্ড করে দিচ্ছেন। আপনাকে এভাবে কাজ করতে হবে যাতে, এবং সে কিন্তু তার অন্য টিমের সামনেও কি হচ্ছে, ইনসাল্টেড ফিল করবে, হিউমিলিয়েটেড ফিল করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অলওয়েজ গ্রে জোনে থেকে কাজ করতে হবে যাতে হচ্ছে গিয়ে কেউ কারোর প্রতি হিউমিলিয়েটেড ফিল না করে এবং সবাই নিজেদের নিজেদের জায়গা থেকে নিজেরা অ্যাপ্রিসিয়েটেড ফিল করে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে পিএমআই ট্রায়াঙ্গেলের, ট্যালেন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কিছু পয়েন্ট আছে। একটা হচ্ছে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। এখানে হচ্ছে গিয়ে আমাদের নলেজ এরিয়া গুলো কি সেটা আমাদের জানতে হবে, প্রসেস গ্রুপ, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আর টেকনিক্স গুলা এগুলা জানতে হবে। তারপরে আছে স্ট্র্যাটেজিক এবং বিজনেস ম্যানেজমেন্ট স্কিল গুলা। এখানে হচ্ছে গিয়ে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি হবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে আছে হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড মার্কেটিং এন্ড আদার টপিকস, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার 4-এ বা প্রিভিয়াস সেকশনে আমরা হচ্ছে গিয়ে ইয়ে করবো। আর এরপরে আছে হচ্ছে লিডারশিপ স্কিল। আপনাকে অবশ্যই একজন প্রজেক্ট ম্যানেজারকে ভালো লিডার হতে হবে। সে লং টার্ম গোলের উপর ফোকাস করবে, বিগ পিকচার অবজেক্টিভ গুলো দেখবে। ঠিক আছে? এবং ডে টু ডে ডিটেল থাকতে হবে তার স্পেসিফিক গোলের, তার স্পেসিফিক গোল যেটা লং টার্ম গোল সে ডিসাইড করতেছে, সেই গোলটা ডে টু ডে প্রগ্রেস কিরকম হচ্ছে, ওটার পিছনে কাজ কেমন হচ্ছে, সেই জিনিসগুলা তার মনিটরিং এ থাকতে হবে। এরপরে আমাদের লিডারশিপের কিছু স্টাইল আছে। আম, আমি আজকে আর এর থেকে বেশি যাব না, আই থিঙ্ক ইট উড বি ভেরি বোরিং ফর ইউ অল। সো আমি আজকে এখানেই শেষ করতেছি। আমরা হচ্ছে গিয়ে একটা এক্সট্রা ক্লাস বা আর যদি হচ্ছে গিয়ে আমরা ক্লাস পেয়ে যাই, আমার মনে হয় পাবো আরেকটা ক্লাস, তাই না? না, ঈদের পরে না। না না, ঈদের পরে, ঈদের পরে তো ঈদ তো 7 তারিখ হবে, তাই না? আচ্ছা, আমি চেষ্টা করব মঙ্গলবারে হচ্ছে একটা ক্লাস নেওয়ার। আপনাদের সাথে অলরেডি আছে, তো মঙ্গলবারের ক্লাসটাকে আমরা একটু লেংদি নেওয়ার চেষ্টা করব, বা যতটুকুই হোক, মানে এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে আমরা হচ্ছে গিয়ে নতুন পড়া স্টার্ট করে দেব। দ্যাটস ইট। সো আমি অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, যেই হচ্ছে রেকর্ডিং করছেন না কেন, আপনারা কিন্তু আপনাদের ফেলো ক্লাসমেটদের সাথে শেয়ার করে দেবেন। ওকে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিব আমি, ওয়েট আ মিনিট।